আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী আমাদের শরীরের সমস্ত রোগের মূল কারণ বাত, পিত্ত আর কফের ইমব্যালেন্স। পূর্বে আমি দুটো ভিডিওতে, একটাতে বাত এবং একটাতে পিত্ত বিগড়ালে কি কি হয়, কি করে আমরা সেটাকে ব্যালেন্স করতে পারি, কেন হয়, সে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কফ দোষ বেড়ে গেলে আমাদের শরীর ভারী হয়ে যায়। এটা আমরা সবাই বুঝেছি এবং জানিও। তাহলে কফ দোষের কারণ কি সেটা কি আমরা জানি? কফ দোষ বেড়ে গেলে শরীর কি কি লক্ষণ দিয়ে আমাদের জানায় যে শরীরে কফের বৃদ্ধি, আর প্রাকৃতিক ভাবে কি কি প্রতিকার করতে পারি আমরা এটার, সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনায় যাব। চলুন, আলোচনাটা খুব একটা দীর্ঘ হবে না, ধৈর্য ধরে শুনুন। যারা কফ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য তো খুব জরুরি, আর যারা আজকে নিজেকে সুস্থ মনে করছেন তাদেরও জেনে রাখা জরুরি যে কি কি ভুল করলে শরীরে কফ দোষ বাড়ে, আর কফ দোষ বাড়লে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে, সমস্যা হলে আমাদের কি কি করতে হবে। এই হচ্ছে তিনটে বিষয়। যারা আমার চ্যানেল নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন পুরো ভিডিও দেখার পর কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার জন্য আজকের ভিডিওটা কতটা কার্যকরী হলো। আপনি কি অনুভব করেছেন শরীর ভারী লাগছে, মন অলস হয়ে গেছে, সকালে উঠতে ইচ্ছা করছে, কষ্ট হচ্ছে? আয়োজন বলে এটাই কফ দোষের অসামান্য। আপনার যে শরীরে কফ বাড়ছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এই যে যদি ভারসাম্য হয় তাহলে শরীরে জমা হয় প্রেসার, চর্বি, ফ্যাট ও অলসতা। আজ আমরা কফ দোষের রহস্য, আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি, দুটো দিক থেকেই এর বিশ্লেষণ করব। চলুন জেনে নিই আসলে কফ দোষ কি। আয়ুর্বেদ বলছে যে আমাদের শরীর গঠিত তিন দোষ, অর্থাৎ বাত, পিত্ত ও কফ। যেখানে কফ মানে হলো স্মৃতি, সংযোগ ও পুষ্টি। কফ না থাকলেও কিন্তু মানুষ বাঁচবে না, কিন্তু কফ ব্যালেন্সের গন্ডগোল হলে এই সমস্যাগুলো হবে। আপনার স্মৃতি, সংযোগ, পুষ্টি তার সমস্যা হবে। আয়ুর্বেদিক ব্যাখ্যা অনুযায়ী কফ দোষ গঠিত হয় জল ও মাটি, অর্থাৎ পৃথিবী তত্ত্ব। তাহলে আমরা নিশ্চয়ই জানি পৃথিবী, অগ্নি, বায়ু, আকাশ, জল। সেই জল তত্ত্ব আর পৃথিবী তত্ত্ব, এই দুটো তত্ত্বে সৃষ্টি হয় কফ দোষ। এটি শরীরের সেই অংশ যা আমাদের স্থির রাখে, আমাদের এই গঠন, আকার যাকে বলে সেটা দেয়, আমাদের সংযোগ করে, আমাদের পুষ্টি যোগায়। এই কফ দোষই আমাদের জয়েন্টের লুব্রিকেন্ট বা জয়েন্টের লুব্রিকেশন যেটাকে বলি সেটাকে ব্যালেন্স করে, ইমিউন সিস্টেমকে মেইনলি দেখে আমাদের এই কফ দোষ। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মিউকাস ব্যালেন্স সেটাকেও করে কফ দোষ। মনোবল ও সহানুভূতি এই দুটোর ওপরেও কিন্তু কফ দোষের হাত। এসে গেল আয়ুর্বেদের কথা। এবার আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক বিজ্ঞানের আলোকে কফ দোষের কাজ আধুনিক দেহবিজ্ঞানেও কিন্তু পাওয়া যায়। বলছে মিউকাস মেমব্রেন, লিম্ফ্যাটিক সিস্টেম, হরমোন এবং অ্যানাবলিক মেটাবলিজম এর সঙ্গে, অর্থাৎ কফ দোষী শরীরের প্রতিরোধ, পুষ্টি ও পুনর্গঠন মানে রিজেনারেশন প্রক্রিয়ার আসল ভিত্তি। এটা সায়েন্স বলছে। কফ দোষ বিজ্ঞানে কি কি হয় সেটা এবার চিনে নিন। যখন শরীরে জল ও মাটির তত্ত্ব অতিরিক্ত বেড়ে যায় তখন কফ দোষ ভারসাম্য হয়, এটা আমরা আগেই জানলাম। এবার ভারসাম্য হারানোর পরে লক্ষণগুলো কি কি এলো? শরীর ভারী ও অলস লাগা, হজমের সমস্যা, গ্যাস, অম্বল, মুখ বা নাক বন্ধ থাকা, কফ জমা, সর্দি, কফ তৈলাক্ত বা নিস্তেজ হয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম বা মনোযোগের ঘাটতি, ওজন বেড়ে যাওয়া, মুড ফ্রেশ না থাকা, ডিপ্রেশন বেশি থাকে। আয়ুর্বেদের ভাষা
বৈজ্ঞানিক ভাষায় কি বলছে, এই সময়ে শরীরে নিউক্লিয়াস সিক্রেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, লিম্ফ্যাটিক কনজাকশন বাড়ে, ফলে হরমোন ও এনজাইমের ভারসাম্য নষ্ট হয়। গবেষণায় দেখা গেছে যাদের শরীরে কফ ডমিনেন্ট ইমব্যালেন্স আছে তাদের মধ্যে দেখা যায় হাইপোথাইরয়েডিজম, ওবিসিটি, সাইনোসাইটিস, অ্যাस्थমা, ডায়াবেটিস টাইপ 2। তবে কিন্তু আধুনিক রোগগুলোর নাম সবাই জানে, কিন্তু রোগের মূল কারণ যে আপনার কফদোষ বিগড়েছে সেটা হবে কেউ বলেনি। ডিপ্রেশন, মুড ডিসঅর্ডার, এটাও কিন্তু কফদোষের গন্ডগোল। এমনকি ফ্যাটি লিভার পর্যন্ত আপনার কফদোষের গন্ডগোলে হয়। আধুনিক বিজ্ঞান তাই বলছে কফদোষ বেড়ে যাওয়ার কারণটা এবার জন্য কেন আমাদের শরীরে কফদোষ বাড়ছে। সাধারণত আমরা অতিরিক্ত আরামপ্রিয় জীবনযাপন করি, তার থেকেই বাড়ে কফদোষ। অতিরিক্ত মিষ্টি, দুধ, দই, ঠান্ডা বা তৈলাক্ত খাবার খেলে কফদোষ বিগড়ে যায়। রাত অত্যধিক জাগা, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, লেজিনেস লাইফস্টাইল, মানে সবসময় বসে থাকা, কাজকর্ম সেরকম না করা, কম পরিশ্রম করা, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশেও কফদোষ বিগড়ায়। অতিরিক্ত ঘুম বা ঘুমের মাঝখানে বারবার জেগে ওঠা, এর জন্য কিন্তু কফদোষ বিগড়ায়। মানসিক দিক থেকে অতিরিক্ত আবেগপ্রবণতা, জেদ ও আঁকড়ে ধরা মনোভাব কিন্তু কফদোষের বিজ্ঞানের ফলে বেড়ে। বিজ্ঞান অনুযায়ী এইসব অভ্যাস শরীরের মেটাবলিক স্লো ডাউন, ফ্যাট অ্যাকুমুলেশন, ইনসুলিন ইমব্যালেন্স এবং ফ্লুইড রিটেনশন ঘটায়। বিজ্ঞান বলছে যা ঠিক আয়ুর্বেদের কফের প্রকোপ, এর আধুনিক বিজ্ঞানের রূপও কিন্তু সেই একই। কফদোষ ব্যালেন্সের প্রাকৃতিক উপায়টা এবার আমাদের জেনে নিতে হবে যে কফদোষকে আমরা কি করে ব্যালেন্স রাখবো। আর ব্যালেন্স রাখলেই তো নিরোগ থাকবো না, তাহলে কফদোষ ব্যালেন্স রাখাটা কিন্তু সব দরকার। সকালবেলা হাঁটা, যোগ রেগুলার করা, হালকা সূর্যালোক গায়ে লাগানো, খাদ্যাভ্যাসে পরিবর্তন, হালকা গরম ও ঝাল মশলাযুক্ত খাবার অল্প পরিমাণে খান, কিন্তু হালকা, বেশি খাবেন না। আদা, গোলমরিচ, দারচিনি, মেথি, হলুদ, এগুলো কিন্তু কফদোষ কমায়। অতএব যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে এইগুলো খাওয়ার প্রবণতা বাড়াতে হবে। অবশ্যই ডাইরেক্টলি কুক করে নয়, কুক করে খেলে কিন্তু এর কোনো গুণ পাবেন না। ঠান্ডা দই, মিষ্টি, আলু, চিজ, এগুলো যত না সম্ভব এড়িয়ে চলুন। সকালে উষ্ণ জল বা লেবু মধু জল চমৎকার কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে 1 গ্লাস উষ্ণ গরম জলে পাতি লেবু আর সামান্য মধু দিয়ে খান। মনে রাখবেন জল যেন বেশি গরম না হয়। গরম জলে মধু দিলে মধু বিষ, অর্থাৎ 1 ওয়াটার বা বডি টেম্পারেচারের সমান গরম জল, তাতে মধু দিয়ে লেবু দিয়ে সকালবেলা খাওয়ার অভ্যাস করুন। জীবনযাপনে কিছু পরিবর্তন তো করার দরকার না। ভোরে ওঠা, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। তার জন্য লেট নাইটে শোয়া যাবে না, 10টার মধ্যে শুয়ে পড়ুন, কারণ সঠিক ঘুমটাও দরকার। দৈনিক ব্যায়াম ও সূর্য নমস্কার করুন। রোদে কিছু সময় থাকুন, এতে শরীরের অগ্নি বাড়ে। ঘুম 6 থেকে 7 ঘন্টা মিনিমাম রাখুন। যোগাসনের মধ্যে যেমন ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, কপালভাতি, ভাস্ত্রিকা, এগুলো কিন্তু কফদোষ কমাতে সবচেয়ে বেশি উপকারী। কফদোষ মনকে স্থির করে, কিন্তু মনকে ভারী হতে, তাই প্রতিদিন কিছু সময় মনকে হালকা করুন। ধ্যান, প্রার্থনা, প্রকৃতির সংস্পর্শে থাকা, সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, তাহলে মন হালকা থাকে। বিজ্ঞান বলছে যে এই অভ্যাসগুলি মেটাবলিজম বাড়ায়, ডোপামাইন ব্যালেন্স করে, লিম্ফ্যাটিক সার্কুলেশন উন্নত করে, ফলে শরীরের ফ্লুইড স্টেগনেশন কমে যায়, অর্থাৎ কফদোষ স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে। কফ আমাদের শরীরের ভিত্তি, এটা ভুলে গেলে চলবে না।
এটাই শরীরের ভালোবাসা, সহানুভূতি, স্থিরতা এনে দেয়। কিন্তু অতিরিক্ত হলে শক্তি নয়, বোঝা হয়ে যায়। আয়ুর্বেদ বলছে যে সাম্যম কফা স্বাস্থ্যের মূলা, অর্থাৎ শরীরের ভারসাম্য রক্ষা করতে গেলে কফের ব্যালেন্স থাকাটা খুব জরুরি। ঠান্ডা নয়, উষ্ণ জীবনযাপন বেছে নিন, প্রতিদিন একটু ঘুমান, একটু হাসুন, আর নিজের শরীরের কোথাও কি সমস্যা হচ্ছে সেটার দিকে একটু কান দিন। শরীরের ভাষাকে বোঝার চেষ্টা করুন। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে লিখে জানান যে আপনি কি কফ দোষের কোনো লক্ষণ নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন। যদি পান, সাবধান হয়ে যান। কি করতে হবে সেটাও বললাম। সেগুলো যদি করতে পারেন তাহলে আপনার কফ দোষের হাত থেকে আপনি নিজেকে বার করে আনতে পারবেন। আর বার করলে আগামী দিনে কোনো বড় রোগের জন্য আপনাকে ভয় পেতে হবে না। রোগ কোন রোগী রোগ নয়, প্রতিটাই শরীরের লক্ষণ মাত্র। আমরা সেই লক্ষণকে না চিনি, না বুঝে আমরা শুধু লক্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য ওষুধ খুঁজে বেড়াই। শরীর যদি ঠিকঠাক কাজ করে কোনো রোগী এই শরীরে আসতে পারে না। তাহলে শরীরকে ঠিকঠাক চালাতে গেলে যা যা লাগে সেটাই আমাদের শেখার দরকার, আর সেটাই আমাদের করার দরকার। তাহলে রোগ হবেই না। আর রোগ না হলে রোগ নিয়ে এত ভয় পেয়ে লাভটা কি? এরপরে যদি অ্যাক্সিডেন্টে কোনো রোগ হয় তার জন্য তো আধুনিক চিকিৎসা রইল। কেন অ্যাক্সিডেন্টে আধুনিক চিকিৎসার বিকল্প তো হয় না, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু লাইফস্টাইল ডিজিজে কথায় কথায় শরীরের ভাষাকে ইগনোর করে আমরা যে ওষুধ খেয়ে শরীরের মুখ বন্ধ করি, তাতে কিন্তু আমাদের বড় রোগের জন্ম হয়। আজকের ভিডিওতে এটাই বোঝাতে চেয়েছিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন, আর সবাই সুস্থ থাকুন।